বন্ধুরা, আমরা যদি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৯ নম্বর পৃষ্ঠার একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে নমুনা প্রশ্ন। দেখো একটু নিচে লক্ষ্য করলেই আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে এখান থেকে আমরা যদি শুরুতে বহু নির্বাচনী প্রশ্নগুলোর একটু উত্তর খুঁজে বের করার চেষ্টা করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ১ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভরের একক কোনটি। নিচে আমরা দেখতে পাচ্ছি 4টি অপশন রয়েছে। অপশন কতে বলা হয়েছে কিলোমিটার, খতে বলা হয়েছে কিলোগ্রাম, গতে বলা হয়েছে কেলভিন এবং ঘতে বলা হয়েছে ক্যান্ডেলা। তাহলে এই 4টির মধ্যে ভরের একক হচ্ছে কোনটি? সঠিক উত্তর হচ্ছে কিলোগ্রাম। তাই না? আমরা জানি ভরের একক হচ্ছে কিলোগ্রাম, মানে খ। আমরা খয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে যদি আমরা 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে যৌগিক একক কোনটি। দেখো প্রশ্নে বলা হয়েছে যৌগিক একক কোনটি। আমরা এখানেও 4টি অপশন দেখতে পাচ্ছি। অপশন কতে বলা হয়েছে বর্গমিটার, খতে বলা হয়েছে এম্পিয়ার, গতে বলা হয়েছে কেজি এবং ঘতে বলা হয়েছে ক্যান্ডেলা। তাহলে এই 4টির মধ্যে যৌগিক একক কোনটি? যৌগিক একক হচ্ছে বর্গমিটার। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক। আমরা কয়ের উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদের বলা হয়েছে নিচের উদ্দীপকের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। আমরা কিন্তু এখানে একটু উদ্দীপক দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আমাদের বলা হয়েছে এই উদ্দীপকের আলোকে আমাদের 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। আমরা যদি 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে বি চিত্রের পাথরের আয়তন কত। আচ্ছা, চিত্র বি বলতে কোনটিকে বোঝানো হয়েছে? এই যে দেখো, এটি কিন্তু চিত্র বি। এই বি চিত্রের পাথরের আয়তন কত সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি পাথর, এই পানির মধ্যে কিন্তু একটি পাথর রাখা হয়েছে, তাই না? আচ্ছা, বা পাথর কিন্তু ফেলা হয়েছে। আচ্ছা, এখানে আমাদের বলা হয়েছে পাথর ফেলার আগে উচ্চতা। আচ্ছা, তাহলে পাথর ফেলার আগে পানির উচ্চতা ছিল হচ্ছে কত? 10 ঘন সেন্টিমিটার। যখন পাথরটা এখানে না ছিল, তাই না, তখন কিন্তু 10 ঘন সেন্টিমিটার উচ্চতা ছিল পানির। এবং এইখানে বলা হয়েছে পাথর ফেলার পরে উচ্চতা, অর্থাৎ পাথর যখন এই পাথরটিকে এই ভিতরে ফেলা হলো, তখন উচ্চতা হলো হচ্ছে 15 ঘন সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আগে পাথর ফেলার আগে ছিল 10 ঘন সেন্টিমিটার এবং পাথর ফেলার পরে হলো 15 ঘন সেন্টিমিটার। এখন আমাদের 3 নম্বর প্রশ্ন করা হয়েছে কি বি চিত্রের পাথরের আয়তন কত। তাহলে পাথরের আয়তন কত? দেখো আগে ছিল হচ্ছে 10 ঘন সেন্টিমিটার, পাথর ফেলার পরে হয়েছে 15 ঘন সেন্টিমিটার। এখন এই 15 থেকে যদি আমরা 10কে বিয়োগ করে দিই, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা পাথরের যে আয়তন সেটিকে পেয়ে যাব। তাহলে 15 থেকে 10 চলে গেলে থাকে হচ্ছে কত? 5, তাই না? অর্থাৎ 5 ঘন সেন্টিমিটার হচ্ছে পাথরের আয়তন। দেখো এখানে কতে আমরা দেখতে পাচ্ছি 5 ঘন সেন্টিমিটার, খতে বলা হয়েছে 10 ঘন সেন্টিমিটার, গতে বলা হয়েছে 15 ঘন সেন্টিমিটার এবং ঘতে বলা হয়েছে 20 ঘন সেন্টিমিটার। সঠিক উত্তর কোনটি? তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, ক, অর্থাৎ 5 ঘন সেন্টিমিটার। আমরা এর উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপরে যদি আমরা এর পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো আমাদেরকে 10 পৃষ্ঠার শুরুতে অর্থাৎ 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে এ চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে। অর্থাৎ আমরা এতে যে চিত্রটি দেখেছি সেই চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আমাদের দেখো এখানে কিন্তু 3টি রোমান সংখ্যার অপশন আমরা দেখতে পাচ্ছি। অপশন একে বলা হয়েছে 3টি এককের গুণফল প্রয়োজন। এরপর 2 নম্বরে বলা হয়েছে 2টি এককের গুণফল প্রয়োজন এবং 3 নম্বরে বলা হয়েছে ক্ষেত্রফল ও উচ্চতার গুণফল প্রয়োজন। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি? প্রথমে যেহেতু বলা হয়েছে 3টি এককের গুণফল প্রয়োজন, চিত্র 1-এ প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে 3টি এককের গুণফল প্রয়োজন, এটি কিন্তু আমাদের সঠিক উত্তর। এরপরে বলা হয়েছে 2টি এককের গুণফল প্রয়োজন, এটি আমাদের সঠিক উত্তর নয়। এবং 3-এ বলা হয়েছে ক্ষেত্রফল ও উচ্চতার গুণফল প্রয়োজন, এটিও কিন্তু আমাদের সঠিক উত্তর। তার মানে আমরা সঠিক উত্তর পাচ্ছি হচ্ছে 1 এবং 3। দেখো নিচে কোথায় 1 এবং 3 রয়েছে? এই যে আমরা গতে দেখতে পাচ্ছি 1 ও 3। তার মানে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমরা এটির উপর একটি টিক চিহ্ন দিয়ে দিলাম। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্ন রয়েছে আমাদের জন্য কিছু, তাই না? তাহলে সৃজনশীল প্রশ্ন 1-এ যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা শুরুতে একটি উদ্দীপক দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানের মা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? দেখো আমরা যদি উদ্দীপকটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল, মানে তার পড়ার ঘরের ভিতরে মোট জায়গা রয়েছে হচ্ছে 24 বর্গমিটার, তাই না? যার দৈর্ঘ্য হচ্ছে
10 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য বলতে কি মানে যেটি লম্বায় হচ্ছে 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। আচ্ছা, তার যে পড়ার টেবিলটি রয়েছে সেই ঘরের মধ্যে, সেই পড়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার। এখন আমাদের এবারে বলা হয়েছে যে ফারহানের মা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। অর্থাৎ এই যে টেবিলের সাইজটা আমরা দেখলাম এখানে, এই একই আকৃতির আরেকটি টেবিল ফারহানের মা সেই ঘরে রাখলেন। আচ্ছা, এটি হচ্ছে আমাদের উদ্দীপকে বলা হয়েছে। এবারে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে, দেখো প্রশ্ন কতে বলা হয়েছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি। তাহলে আমরা এটিকে উত্তর হিসেবে কি লিখতে পারি, চলো আমরা একটু দেখে আসি। বন্ধুরা, আমরা একের কতে উত্তর হিসেবে লিখতে পারি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। আচ্ছা, আমরা কি লিখলাম, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো মিটার। এরপরে যদি আমরা লক্ষ্য করি খ নাম্বার যে প্রশ্ন, সেটিতে আমাদের কি বলা হয়েছে, দেখো প্রশ্ন খতে আমাদেরকে বলা হয়েছে পরিমাপের প্রয়োজন হয় কেন, ব্যাখ্যা করো। আমাদের প্রশ্নে বলা হয়েছে পরিমাপের প্রয়োজন হয় কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা এটিকে কিভাবে করে ব্যাখ্যা করতে পারি, চলো আমরা উত্তরটিকে একটু দেখে আসি। বন্ধুরা, আমরা খতে উত্তর দিয়ে লিখতে পারি আমাদের দৈনন্দিন জীবনে পরিমাপের প্রয়োজনীয়তা অপরিসীম, কারণ জীবন ধারণের জন্য প্রতিনিয়তই আমাদেরকে বিভিন্ন জিনিসের আদান প্রদান করতে হয়। এক্ষেত্রে আমরা পরিমাপের প্রয়োজনীয়তা লক্ষ্য করতে পারি। যেমন কেনাকাটার ক্ষেত্রে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে হয়, তখন আমরা পরিমাপের গুরুত্ব উপলব্ধি করতে পারি। আচ্ছা, এরপরে বলা হয়েছে কি, দেখো এমনকি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিমাপের প্রয়োজনীয়তা লক্ষ্য করা যায়, কেননা পরিমাপ ব্যতীত এই কাজগুলো কোনোভাবেই সম্পন্ন করা সম্ভব নয়। অতএব বলা যায় দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পরিমাপের প্রয়োজন হয়। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যদি আমরা এখান থেকে গ যে প্রশ্নটি রয়েছে, দেখো আমরা আবারও প্রশ্নের কাছে ফিরে যাই। আমরা যদি দেখি যে গতে আমাদের যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কি, আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন গতে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। আচ্ছা, আমাদের বলা হয়েছে যে ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয় করো। আমাদের কিন্তু এই যে উদ্দীপকটা আমরা দেখেছি, এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাই না? ক্ষেত্রফল দেওয়া রয়েছে এবং দৈর্ঘ্য দেওয়া রয়েছে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রফল এবং দৈর্ঘ্যটাকে ব্যবহার করে আমরা কিভাবে প্রস্থটা নির্ণয় করতে পারি, চলো এবার আমরা সেই উত্তরটি একটু দেখে আসি। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি গ এর উত্তর দিয়ে আমরা যেটি লিখতে পারি সেটি হচ্ছে উদ্দীপকে বর্ণিত ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার এবং দৈর্ঘ্য 10 মিটার। আচ্ছা, এটি তো আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে, তাই না? আমরা কিন্তু সেটিকেই লিখলাম যে উদ্দীপকে বর্ণিত ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। এখন দেখো, সুতরাং ফারহানের পড়ার ঘরের প্রস্থ। আচ্ছা, এখন এই ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য এই দুটিকে ব্যবহার করে আমরা প্রস্থটাকে কিভাবে করে বের করতে পারি, দেখো আমরা লিখলাম সুতরাং ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয়ের কিন্তু একটি সূত্র রয়েছে। হ্যাঁ, সেই সূত্রটি হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য, ঠিক আছে, এবং শেষে আমরা লিখবো হচ্ছে একক। আচ্ছা, তাহলে এটি তোমাদের মনে রাখতে হবে, প্রস্থ নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে এবং শেষে আমরা কিন্তু লিখে দেবো একক। এখন ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত, আমাদের ক্ষেত্রফল কিন্তু দেওয়া রয়েছে 40 বর্গমিটার, যার করে এই ক্ষেত্রফলের জায়গাতে আমরা লিখলাম 40। এরপরে যে ভাগটি রয়েছে এই ভাগটিকে আমরা একই রকমভাবে রেখে দিলাম। এরপরে এখানে রয়েছে দৈর্ঘ্য, তাই না? তাহলে দৈর্ঘ্য রয়েছে কত আমাদের দেওয়া, দেখো দৈর্ঘ্য বলা হয়েছে 10 মিটার, যার কারণে আমরা দৈর্ঘ্যের জায়গাতে আমরা 10 লিখে দিলাম, তাই না? এখন এইখানে যে একক লেখা রয়েছে, আমাদের এই হিসাবটি কোন এককে দেখানো হয়েছে, আমাদের কিন্তু মিটারের হিসাবে বা মিটার এককে কিন্তু দেখানো হয়েছে, তাই না? যার কারণে কিন্তু এই মিটারকে আমরা এই জায়গাতে লিখে দিলাম, ঠিক আছে, শেষে আমরা লিখে দিলাম মিটার। আচ্ছা, যখন আমরা এখানে 40কে 10 দ্বারা ভাগ করলাম তখন আমাদের ভাগফল হয়েছে কত, আমরা জানি 4 10 40, আমরা কিন্তু ভাগফল পেয়েছি 4, অর্থাৎ 4 মিটার। এই 4 মিটার দ্বারা আমরা কি বুঝতে পারি, আমরা বুঝতে পারি যে ফারহানের পড়ার ঘরের প্রস্থ হচ্ছে 4 মিটার। দেখো আমরা কত সহজে এই উত্তরটিকে বের করে ফেললাম, তাই না? আমরা লিখলাম অতএব ফারহানের পড়ার ঘরের প্রস্থ 4 মিটার, তাই না? ফারহানের পড়ার ঘরের প্রস্থ 4 মিটার। আশা করি তোমরা সকলে এটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও প্রশ্নের কাছে ফিরে যাই, ঘ যে প্রশ্নটি রয়েছে আমরা যদি সেটিকে একটু লক্ষ্য করি, দেখো এখানে প্রশ্ন ঘতে আমাদেরকে বলা হয়েছে ফারহানের পড়ার ঘরে ফাঁকা জায়গা থাকার সম্ভাব্যতা যাচাই করো।
আচ্ছা, বলা হয়েছে ফারহানের পড়ার ঘরে ফাঁকা জায়গা থাকার সম্ভাব্যতা যাচাই করো। অর্থাৎ তার যে পড়ার ঘর, সেই পড়ার ঘরে কতটুকু জায়গা ফাঁকা রয়েছে, হ্যাঁ, সেটি কিন্তু আমাদের যাচাই করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু পেয়েছি যে তার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গমিটার, দৈর্ঘ্য পেয়েছি 10 মিটার এবং প্রস্থ কিন্তু পেয়েছি এখন আমরা কত, 4 মিটার। তাহলে এবং বলা হয়েছে যে তার কিন্তু অলরেডি একটি পড়ার টেবিল কিন্তু তার ঘরে রয়েছে, যেটির দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে এবং এই দৈর্ঘ্য এবং প্রস্থের অর্থাৎ একই সাইজের আরেকটি টেবিল তার ঘরে তার মা কিন্তু রেখে গেলেন, তাই না? তাহলে এই যে দুইটি টেবিল এখন হলো, এখন এই দুইটি টেবিল রাখার পরে আর কতটুকু জায়গা ফাঁকা রয়েছে সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটিও কিন্তু আমরা খুবই সহজে নির্ণয় করতে পারি। চলো আমরা এই উত্তরটিকে একটু দেখে আসি। বন্ধুরা, আমরা ঘতে উত্তর হিসাবে প্রথমে আমরা কি লিখতে পারি, দেওয়া আছে ফারহানের পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার। আমরা কিন্তু একটি টেবিলের কথা উদ্দীপকে দেখেছি, তাই না? সেখানে কি বলা হয়েছে যে সেই পড়ার টেবিলের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার এবং প্রস্থ হচ্ছে 50 সেন্টিমিটার। এখন এটি যেহেতু দৈর্ঘ্য যেহেতু মিটারে রয়েছে, এখন আমাদের এই যে প্রস্থটাকে আমরা মিটারেই প্রকাশ করব, ঠিক আছে? একটি যদি মিটারে থাকে আরেকটি যদি সেন্টিমিটারে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য হিসেব করতে এটি কঠিন হয়ে যাবে, তাই না? যার কারণে এই সেন্টিমিটারকেও আগে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে এই 50 সেন্টিমিটারকে যখন আমরা মিটারে নিলাম তখন আমরা কি করব, এই 50কে ভাগ করব আমরা 100 দ্বারা, ঠিক আছে? আচ্ছা, তাহলে 50কে যখন 100 দ্বারা ভাগ করলাম, দেখো আমরা উপরে লিখলাম 50, নিচে লিখলাম 100, ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি হচ্ছে 0.5 মিটার, ঠিক আছে? তাহলে এখন কিন্তু এটি হয়ে গেল মিটার, এখন আর সেন্টিমিটার নেই। তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমরা পেয়েছি 1 মিটার এবং সেই টেবিলের প্রস্থ হচ্ছে 0.5 মিটার। আচ্ছা, এখন বলা হয়েছে সুতরাং ফারহানের পড়ার টেবিলের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে এখন আমরা বের করবো যে সেই পড়ার টেবিলের ক্ষেত্রফল কত, অর্থাৎ সেই পড়ার টেবিলে কতটুকু জায়গা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি জানি? আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার, ঠিক আছে? আমরা এখানে এই সূত্রটি লিখে দিলাম, দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য রয়েছে কত, দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়েছি 1 মিটার, আমরা এখানে লিখে দিলাম দৈর্ঘ্যের জায়গাতে লিখে দিলাম 1, এরপর এখানে একটি গুণ রয়েছে, গুণটাকে একই জায়গায় আমরা রেখে দিলাম। এরপর প্রস্থ রয়েছে কত, প্রস্থ কিন্তু আমরা পেয়েছি 0.5 মিটার। এখন কিন্তু এটিকে আর দেখবো না, আমরা এই মিটারের হিসাবটিকে দেখবো, তাই না? 0.5 মিটার আমরা এখানে লিখে দিলাম 0.5 এবং শেষে কিন্তু রয়েছে বর্গ মিটার। আচ্ছা, এই বর্গ মিটারকে আমরা একই রকমভাবে বর্গ মিটারে রেখে দিলাম। এখন 1কে যখন 0.5 দ্বারা আমরা গুণ করলাম তখন কিন্তু আমাদের গুণফল হলো 0.5, ঠিক আছে? তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি, ফারহানের পড়ার টেবিলের ক্ষেত্রফল আমরা পাচ্ছি এবারে 0.5 বর্গ মিটার, ঠিক আছে? এটি হচ্ছে তার পড়ার টেবিলের বর্গ মিটার, মানে পড়ার টেবিলের ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, তার মানে এতটুকু জায়গা তার পড়ার টেবিলে খেয়েছে কিন্তু। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে আমরা লিখেছি যেহেতু ফারহানের মা সম আকৃতির আরেকটি টেবিল ঘরে রেখেছেন। আচ্ছা, ফারহানের মা কিন্তু একই আকৃতির আরেকটি টেবিল ঘরে রেখেছেন, এটি আমরা উদ্দীপকে দেখেছি, তাই না? সেহেতু দুইটি টেবিলের দখলকৃত জায়গা। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে একটি টেবিল কতটুকু জায়গা দখল করে আছে সেই ঘরের ভিতরে, তাই না? অর্থাৎ সেই টেবিলের সম্পূর্ণ জায়গাটুকুকেই বলা হয় ক্ষেত্রফল। একটি টেবিলের ক্ষেত্রফল আমরা পেয়েছি 0.5 বর্গমিটার। তাহলে দুইটি টেবিল যেহেতু, তাহলে দুইটি টেবিলেরটা আমরা বের করে ফেলি। দেখো আমরা লিখলাম যেহেতু দুইটি টেবিলের দখলকৃত জায়গা, আমরা লিখলাম সেহেতু দুইটি টেবিলের দখলকৃত জায়গা সমান একটি টেবিলের আমরা দখলকৃত জায়গা পেয়েছি 0.5 বর্গমিটার, তাই না? তাহলে আমরা শুরুতে লিখলাম 0.5, এখন এর সঙ্গে আমরা গুণ করে দেবো 2কে, যেহেতু দুইটি টেবিল যার কারণে আমরা গুণ করে দিলাম 2কে। বর্গমিটার শেষে রয়েছে, আমরা কিন্তু শেষে বর্গমিটার দিয়ে দিলাম। এখন আমরা যখন 0.5কে 2 দ্বারা গুণ করলাম তখন আমরা উত্তর পেয়েছি কত, আমরা পেয়েছি 1.0 বর্গমিটার। কিংবা এই দশমিকের পরে যে শূন্যটি, এটি যদি তোমরা না দাও শুধুমাত্র 1 লেখো তাতেও কিন্তু তোমাদের উত্তর সঠিক হবে। কারণ কি, কারণ আমরা জানি দশমিকের পরে যে শূন্যগুলো থাকে সেগুলোর কিন্তু কোনো দাম থাকে না। আচ্ছা, তাহলে আমরা এটিকে বলতে পারি 1.0 বর্গমিটার কিংবা শুধুমাত্র 1 বর্গমিটার। এখন আমরা এটি দ্বারা কি বুঝতে পারি, এটি দ্বারা কিন্তু বুঝতে পারি দুইটি টেবিলে মোট জায়গা খেয়েছে কিন্তু 1 বর্গমিটার, তাই না? আচ্ছা, তাহলে এখন এই দুইটি টেবিলে যে 1 বর্গমিটার জায়গা খেলো বা এই যে দুটি টেবিল মিলে যে একসঙ্গে 1 বর্গমিটার জায়গা দখল করলো, এরপরে ওই ঘরে আর কতটুকু জায়গা ফাঁকা রয়েছে এটি আমরা বের করবো, তাই না? তাহলে আমরা লিখলাম কি, সুতরাং ঘরে ফাঁকা জায়গা থাকবে, যেহেতু মোট জায়গা ছিল কত, আমাদের কিন্তু প্রশ্নে বা উদ্দীপকে বলা হয়েছে যে সেই ঘরের ভিতরে মোট জায়গা ছিল 40 বর্গমিটার, তাই না? তাহলে এই যে আমরা সেই 40 বর্গমিটার থেকে
দুইটি টেবিলে বোর্ড জায়গা দখল করেছে কতটুকু 1 বর্গ সেন্টিমিটার, যার কারণে 40 বর্গ মিটার থেকে কিন্তু আমরা বিয়োগ করে দিলাম 1 বর্গ মিটারকে। তাহলে দেখো 40 থেকে বিয়োগ করলাম 1 বর্গ মিটার। এখন 40 থেকে 1 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 39 বর্গ মিটার। তার মানে কিন্তু এটি আমাদের উত্তর, অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝতে পারি যে ফারহানের ঘরে আর জায়গা রয়েছে কতটুকু 39 বর্গ মিটার। দেখো আমরা লিখলাম, সুতরাং ফাঁকা জায়গা থাকবে 39 বর্গ মিটার। আশা করি সকলে তোমরা খুবই সহজেই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো বুঝতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আবার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।